সপ্তম শ্রেণীর স্নেহের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের কাছে ভৌত পরিবেশ এর আলো এই অধ্যায়ের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। তোমরা শুনতে থাকো। প্রথমেই যদি বলা যায় যে আলো কি, আলো হচ্ছে এক প্রকার শক্তি যা নিজে অদৃশ্য কিন্তু অন্যকে দৃশ্যমান হতে সাহায্য করে। আলোক উৎস বা সোর্স অফ লাইট কি, যে বস্তু আলো বিকিরণ করে তাকে আমরা আলোক উৎস বলি। আলোক উৎস দেখো দু প্রকার, একটা হচ্ছে স্বপ্রভ বা স্বয়ংপ্রভ উৎস, আর একটা হচ্ছে নিষ্প্রভ বা অপ্রভ বস্তু বা উৎস। তাহলে স্বপ্রভ বা স্বয়ংপ্রভ উৎস কাকে বলবো না, যে বস্তু নিজেরাই আলো বিকিরণ করে তাদের আমরা স্বপ্রভ উৎস বা বস্তু বলবো। যেমন ধরো সূর্য, নক্ষত্র, বৈদ্যুতিক বাতি, জ্বলন্ত মোমবাতি ইত্যাদি। আর নিষ্প্রভ বস্তু বা অপ্রভ বস্তু কাকে বলবো, যে বস্তু নিজস্ব আলো নেই, স্বপ্রভ বস্তু থেকে পাওয়া আলো প্রতিফলিত করে। যেমন ধরো চাঁদ, গ্রহগুলো, এগুলোকে আমরা বলবো নিষ্প্রভ বা অপ্রভ বস্তু। তাহলে আলোক উৎস ব্যাপারটা তো হলো। এবার আলোক উৎস তাহলে যদি আকারে খুব ছোট হয় তাকে আমরা কি বলবো না, তাকে বলবো বিন্দু আলোক উৎস। যেমন ধরো ছিদ্র দিয়ে টর্চের আলো যদি বেরোয় তখন ছিদ্রটি একটা বিন্দু আলোক উৎস হিসাবে কাজ করে। আর বিন্দুর থেকে বড় আলোক উৎসকে আমরা বলবো বিস্তৃত আলোক উৎস। যেমন ধরো টর্চ, সূর্য, বৈদ্যুতিক বাল্ব ইত্যাদি। এবার আলোটা যাবে কোন থেকে, যেখান দিয়ে আলো যাবে তার জন্য একটা তো মাধ্যম দরকার, সেটাকে আমরা বলবো আলোকীয় মাধ্যম। এখন আলোকীয় মাধ্যম অনেক রকম হতে পারে। যেমন ধরো মোটামুটি 3 রকম আলোকীয় মাধ্যম হয়: স্বচ্ছ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ মাধ্যম, আর হচ্ছে অস্বচ্ছ মাধ্যম। স্বচ্ছ মাধ্যম কাকে বলবো না, যে মাধ্যমের মধ্য দিয়ে সহজেই বিনা আয়াসে আলো চলে যেতে পারে তাকে আমরা স্বচ্ছ মাধ্যম বলবো। যেমন ধরো বায়ু, স্বচ্ছ কাঁচ, জল ইত্যাদি। ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলবো, যার মধ্য দিয়ে আলো স্বচ্ছ মাধ্যমের মতো অতটা ভালো না হলেও মোটামুটি যেতে পারে। যেমন ধরো ঘষা কাঁচ, ট্রেসিং পেপার, কুয়াশা, এদের বলবো আমরা ঈষৎ স্বচ্ছ মাধ্যম। আর অস্বচ্ছ মাধ্যম মানে যার মধ্যে দিয়ে আলো যেতে পারে না। যেমন ধরো কাঠ, লোহা, দেওয়াল, এগুলোকে আমরা বলবো অস্বচ্ছ মাধ্যম। তাহলে দেখতে পারলে যে আলোকীয় মাধ্যম 3 প্রকার হচ্ছে: স্বচ্ছ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ মাধ্যম এবং অস্বচ্ছ মাধ্যম। ওকে। এবার আলোর একটা গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে আলো সরলরেখায় চলাচল করে। এবার আলোর যে রশ্মিগুচ্ছ এগুলো আবার 3 প্রকার হয়: সমান্তরাল রশ্মিগুচ্ছ, অপসারী আলোক রশ্মিগুচ্ছ আর অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। প্রথমে আলোক রশ্মিগুচ্ছ ব্যাপারটা কি না, একসঙ্গে অসংখ্য আলোক রশ্মিকে আমরা আলোক রশ্মিগুচ্ছ বলবো, ইংরেজিতে যাকে বলে বিম অফ লাইট। এর তাহলে প্রকারভেদ কি, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ তোমরা দেখতে পাচ্ছ একত্রে প্যারালালি অনেকগুলো রশ্মিগুচ্ছ আছে, এদের আমরা অ্যাজ এ হোল বলবো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। অপসারী রশ্মিগুচ্ছ কাকে বলবো না, কোনো বিন্দু থেকে যখন একাধিক আলোক রশ্মি বেরিয়ে যাচ্ছে, অপসারী হচ্ছে, সেগুলোকে বলবো অপসারী আলোক রশ্মিগুচ্ছ। আর অভিসারী আলোক রশ্মিগুচ্ছ মানে একাধিক আলোক রশ্মিগুচ্ছ তির্যকভাবে যখন কোনো একটা বিন্দুতে মিলিত হয় অর্থাৎ অভিসারী হয়, তাকে আমরা বলবো অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। তাহলে আলোক রশ্মিগুচ্ছ কি, তার প্রকারভেদ এই সম্পর্কে তোমরা জানতে পারলে। এবার প্রচ্ছায়া আর উপচ্ছায়া কাকে বলবো। অনেক সময় ছায়াকেই আমরা প্রচ্ছায়া বলি। প্রচ্ছায়া বলতে বোঝায় আলো কোনো বস্তুর উপর পড়লে বস্তুর পেছনে যখন একটি অন্ধকার অংশের সৃষ্টি হয় তাকে আমরা প্রচ্ছায়া বা ছায়া বলি। আর উপচ্ছায়া কাকে বলবো না, ছায়ার প্রান্তের কাছাকাছি দুর্বল বা হালকা ছায়াযুক্ত স্থানকে আমরা বলবো উপচ্ছায়া। যেমন দিনের বেলা কোনো গাছের ছায়া একটি প্রচ্ছায়া, এবং গাছের প্রান্তের যে হালকা অংশ সেটাকে আমরা বলবো উপচ্ছায়া। এবার আমি একটা ছবির মাধ্যমে কিভাবে ছায়া আর উপচ্ছায়া গঠিত হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। প্রথমেই তোমরা বিন্দু আলোক উৎস ক্ষেত্রে লক্ষ্য করে দেখো। এই ধরো পয়েন্ট সোর্স, কোনো একটা আলোক উৎস আছে, কিন্তু যখন একটা ছিদ্রের মাধ্যমে আলোটা যাচ্ছে তখন সেটা বিন্দু উৎস হিসেবে কাজ করছে। এখানে কোনো বস্তু
অবজেক্ট রাখা আছে, তাহলে এই অস্বচ্ছ বস্তুটা কী হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে আলো। তাহলে এখানে বাধাপ্রাপ্ত হওয়ার ফলে এই অংশে দেখো এর একটা প্রচ্ছায়া বা ছায়ার সৃষ্টি হচ্ছে। তাহলে বস্তুর ছায়া বা প্রচ্ছায়া হচ্ছে এইটা, যখন উৎস একটা বিন্দু উৎস। আবার এই ছবিতে দেখো যখন একটা বিস্তৃত আলোক উৎস অর্থাৎ আকারে বড়, তার সামনে যদি কোনো বস্তুকে রাখা হয়, আলোর গতিপথ তোমরা দেখছো, তাহলে এই যে সরাসরি বস্তুটা যেখান থেকে আলোটা যাচ্ছে এখান থেকে বাধা পেয়ে, তাহলে এই অংশে এই যে শেডের অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ঘন ছায়াযুক্ত অঞ্চল, অন্ধকারাচ্ছন্ন অঞ্চল, এটাকে আমরা বলবো প্রচ্ছায়া, ইংরেজিতে বলা হচ্ছে শ্যাডো। আর এই যে সংলগ্ন যে হালকা ছায়াযুক্ত অংশ সেটাকে আমরা বলবো উপচ্ছায়া। তারা দেখতে পাচ্ছ একটা জিনিস, যে বিন্দু আলোক উৎসের ক্ষেত্রে শুধুমাত্র প্রচ্ছায়া গঠিত হলো, কিন্তু বিস্তৃত আলোক উৎস বা আকারে বড় হলে তার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে প্রচ্ছায়া উপচ্ছায়া দুটোই গঠিত হচ্ছে। যেটা আমি এখানে দেখিয়েছি কি না, আলোক উৎস বড় হলে ছায়া ও প্রচ্ছায়া দুটোই গঠিত হয়, পক্ষান্তরে উৎস বিন্দুৎস বা ছোট হলে শুধুই ছায়া গঠিত। এটা খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট, এটা তোমরা মাথায় রাখবে। এবার এই সম্পর্কিত আমি কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি, তোমরা দেখতে থাকো। যেটা একটু আগে বললাম যে প্রথমে দিতে পারে যে আলো কি, যেটা আমি বললাম যে আলো এক প্রকার শক্তি যা তরঙ্গের মাধ্যমে বিস্তার লাভ করে ও নিজে অদৃশ্য কিন্তু অন্যকে দৃশ্যমান বা দেখতে সাহায্য করে। এবার এই প্রশ্নের উত্তরগুলো আমি আগেই আলোচনা করি, জাস্ট প্রশ্নগুলো দিলাম, তোমরা দেখে নাও। সপ্রভ বস্তু কাকে বলে, উদাহরণ দাও। নিষ্প্রভ বা অপ্রভ বস্তু কাকে বলে, উদাহরণ দাও। স্বচ্ছ ঈষৎ স্বচ্ছ অস্বচ্ছ মাধ্যম কাকে বলে, প্রতি ক্ষেত্রে উদাহরণ দাও। এই প্রশ্নগুলোর উত্তর আমি আগেই আলোচনা করেছি, তোমরা দেখে নিলেই বুঝতে পারবে। এবার ধরো এগুলো দিতে পারে যে সমসত্ব মাধ্যম কাকে বলে, উদাহরণ দাও। দেখো, যে সব মাধ্যমের মধ্য দিয়ে আলো সর্বদিকে সমবেগে সরলরেখায় গতিশীল থাকে তাকে সমসত্ব মাধ্যম বলে। মোটামুটি মাধ্যমের প্রতিটি অংশের ঘনত্ব যদি একই হয় তাকে আমরা সমসত্ব মাধ্যম বলি। আর এর ক্ষেত্রে আলো সর্বদিকে সমবেগে সরলরেখায় গতিশীল থাকে, অর্থাৎ গতিবেগের কোনো পরিবর্তন হচ্ছে না। এর উদাহরণ হচ্ছে, সুইটেবল এক্সাম্পল হচ্ছে বায়ু, জল এবং কাঠ। একইভাবে অসমসত্ব মাধ্যম কাকে বলে, উদাহরণ দাও। যেসব মাধ্যমের মধ্য দিয়ে আলো সরলরেখায় গতিশীল থাকে না ও আলোর বেগ অসমান থাকে বা ভিন্ন থাকে তাকে অসমসত্ব মাধ্যম বলে, যেমন অভ্র, কোয়ার্টজ। আলোর একটি বিশেষ ধর্ম লেখো, তোমাদের আগেই বলেছি আলো সর্বদা সরলরেখায় চলাচল করে। আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে, কয় প্রকার ও কী কী, এগুলো তো দেখো, এগুলো আগেই বলেছি, তোমরা এগুলো ভালো করে দেখে নাও। একইভাবে ছায়া, প্রচ্ছায়া, ছায়া বা প্রচ্ছায়া উপচ্ছায়া কাকে বলে, এটাও বলেছি। এখান থেকে একটু ঘুরিয়ে প্রশ্ন নিতে পারে যে ছায়ার আকৃতি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর, আলোক উৎসের উপর, অর্থাৎ উৎসটা বিন্দু উৎস হবে না বিস্তৃত আলোক উৎস হবে। অস্বচ্ছ বস্তুর আকৃতি বস্তুর আকারের উপর নির্ভর করছে। আলোক উৎস থেকে অস্বচ্ছ বস্তুর দূরত্ব অর্থাৎ বস্তু দূরত্ব উপর নির্ভর করছে। আর বস্তু থেকে পর্দার দূরত্ব, এই 4টে ফ্যাক্টরের উপর নির্ভর করবে ছায়ার বড় হবে না ছোট হবে। এবার এই সম্পর্কিত তো ছোট প্রশ্ন আলোচনা করলাম। এবার এমসিকিউ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলো লক্ষ্য করে দেখো। বলছে একটি স্বপ্রভ বস্তু হলো, দেখো 4টে অপশান দিয়েছে, তোমরা নিশ্চয়ই তাহলে এখান থেকে টিক মারবে, সূর্য। একইভাবে একটি অস্বচ্ছ মাধ্যম হলো, 4টে দিয়েছে, এখানে হচ্ছে মাটি, এটা টিক মারবে। ছায়া পড়ার কারণ কি, দেখো 4টে ধর্ম দিয়েছে, বিচ্ছুরণ ধর্ম, আলোর প্রতিফলন ধর্ম, আলোর প্রতিসরণ ধর্ম, আলো সরলরেখায় চলাচল করে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। আলোক উৎস বড় হলে প্রচ্ছায়া, উপচ্ছায়া, ছায়া, প্রচ্ছায়া, উপচ্ছায়া উভয় গঠিত হয়। একটু আগে বললাম যে আলোক উৎস যদি বিন্দু হয় তাহলে শুধুমাত্র প্রচ্ছায়া হবে, কিন্তু উৎস যদি বড় হয় তাহলে প্রচ্ছায়া, উপচ্ছায়া উভয় গঠিত হবে, তাহলে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঘষা কাঁচ একটি কী ধরনের বস্তু, তোমাদের আলোচনা করেছি আগেই, ঈষৎ স্বচ্ছ মাধ্যম। কী ধরনের মাধ্যম, তাহলে এটা টিক মারবে। আর ফাইনালি, আলো গমন করে কিভাবে, সরলরেখায়, বক্ররেখায়, যে কোনো শাখায়, কোনোটি না। তোমাদের একটু আগেই বললাম আলোর একটা বিশেষ ধর্ম হচ্ছে আলো সরলরেখায় চলাচল করে। তাহলে এই প্রশ্নগুলো তোমরা দেখলে, এরকম অনেক প্রশ্ন তোমরা কোশ্চেন ব্যাংকে বা অন্যান্য বিভিন্ন প্রশ্ন উত্তর বইয়েতে, সহায়িকা বইতে দেখতে পাবে। এগুলো করো,
তাহলে প্রাথমিক ধারণা সম্পর্কিত যে সমস্ত প্রশ্নগুলো আছে তোমরা 1 নম্বর 2 নম্বর বা ধরো এমসিকিউ প্রশ্ন তোমরা করতে সফল হবে। আশা করি তোমাদের প্রাথমিক ধারণা ভালোভাবেই হলো। এগুলো ভালো করে পড়ো। তাহলে এখানেই শেষ করলাম।